দেখো উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লেখো। আমরা ৮ নম্বরটা শিখব কি বলছে? উপাত্ত বলতে কি বোঝায়? দেখো পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ আর উপস্থাপন করা হয় তাকে পরিসংখ্যানের উপাত্ত বলে। যেমন কোন শহরের অধিবাসীদের বয়স, কোন শহরের অধিবাসীদের যে সবার বয়সগুলো এগুলো হলো উপাত্ত। মানে পরিসংখ্যানে যে তথ্যগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, উপস্থাপন করা যায় এটাকে বলা হয় পরিসংখ্যানের উপাত্ত। যেমন অধিবাসীদের বয়স, বয়স তাহলে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে, বিভিন্ন সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে, এটা হলো উপাত্ত। এবার উপাত্ত কত প্রকারের? প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকারের উপাত্ত সংগ্রহের সুবিধা অসুবিধা লেখো। ৯ নম্বর ম্যাথটা আছে তোমাদের এটা। তার মানে কি? দেখো উপাত্ত ২ প্রকার, প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত আর মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা হয় কিভাবে দেখো? কিভাবে সংগ্রহ করা যায়? উপাত্ত প্রাথমিক উপাত্তগুলো অনুসন্ধানকারী দ্বারা সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। আর মাধ্যমিক উপাত্তগুলো অনুসন্ধানকারী দ্বারা সরাসরি সংগ্রহ না করে কোনো তৃতীয় পক্ষ থেকে সংগ্রহ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেমন মনে করো যে আমি কোনো একটা ক্লাসের ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের নাম্বার জানতে চাই। তা আমি কি করলাম? আমি একজন শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করলাম, কে কত নাম্বার পেয়েছে? এগুলো সবগুলো তার কাছে জেনে নিলাম। তাহলে এটা হবে কি? এটা হবে মাধ্যমিক উপাত্ত। কারণ আমি আরেকজনের কাছ থেকে জানলাম। কিন্তু আমি যদি ক্লাসে গিয়ে সবার কাছে এক, এক করে জিজ্ঞাসা করে জেনে নেই যে কে কত গণিতের নাম্বার পেয়েছে, তাহলে এটা হবে প্রাথমিক উপাত্ত। ওকে? তাহলে প্রাথমিক উপাত্ত অনুসন্ধানকারী সরাসরি উৎস থেকে সংগ্রহ করে। আর মাধ্যমিক উপাত্তগুলো অনুসন্ধানকারী তৃতীয় কোনো পক্ষ থেকে, হয়তো নিউজ পেপার থেকে নেয় অথবা কোনো অনলাইন কোনো মাধ্যম থেকে নেয় অথবা অন্য মানুষের কাছ থেকে, পুরা মহল্লার জায়গাগুলো ২-১ জনের কাছ থেকে তথ্যগুলো জেনে নেয়। এগুলো মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তের গ্রহণযোগ্যতা কম। ওকে? আর প্রাথমিক উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি। এগুলোই সুবিধা অসুবিধা। এই যে অনুসন্ধানকারী যদি কোনো বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রদের ওজন নিজে সংগ্রহ করে, তবে এটা প্রাথমিক হতে হবে। আর এর সুবিধা হলো এটা যেহেতু সরাসরি সংগ্রহ করা হয়, তাই এর নির্ভরযোগ্যতা বেশি। আর অনুসন্ধানকারী যদি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েকটা শহরের একদিনের তাপমাত্রা সংগ্রহ করে, তবে সেটা হবে পরোক্ষ উপাত্ত। যেহেতু এটি উপাত্ত সংগ্রহ নিজে না করে অন্য প্রতিষ্ঠানের সহযোগিতায় নেওয়া হচ্ছে, তাই এর নির্ভরযোগ্যতা কম। মানে তুমি তাপমাত্রা সম্পর্কে জানলা কোনো একটা শহরের, তুমি টেলিভিশন থেকে জানলা। সবগুলা খুঁটিনাটি তুমি জানলা না। তাহলে এগুলো নিজের থেকে জানলা না। তাহলে এগুলো হলো মাধ্যমিক উপাত্ত। এর নির্ভরযোগ্যতা কম। এটাই সুবিধা অসুবিধা। তাহলে মনে রাখবা উপাত্ত ২ প্রকার, প্রাথমিক আর মাধ্যমিক। প্রাথমিকটাকে বলে প্রত্যক্ষ, মাধ্যমিকটাকে বলে পরোক্ষ। প্রাথমিক উপাত্তের নির্ভরযোগ্যতা বা গ্রহণযোগ্যতা বেশি, কারণ অনুসন্ধানকারী সরাসরি সংগ্রহ করে। আর মাধ্যমিক উপাত্তের গ্রহণযোগ্যতা কম, কারণ এটা তৃতীয় পক্ষ থেকে সংগ্রহ করা হয়। ওকে? উদাহরণ দিয়ে দিবা। পার্থক্য আসলেও তোমরা এভাবে লিখতে পারবা। দেখো অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? উদাহরণ দাও। তার মানে উপাত্ত যদি ক্রমানুসারে সাজানো না থাকে, উপাত্তগুলো যদি মানের ক্রমানুসারে সাজানো না থাকে, তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন ৭, ২, ১০, ১২, ১১, ৫, ১। দেখো এই সংখ্যাগুলো কোনো সাজানো নেই। ক্রমানুসারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, কোনো ধাপে, ধাপে সাজানো নাই। এগুলোকে বলে অবিন্যস্ত উপাত্ত বা কোনো নিয়ম মেনে সাজানো নাই। আর একটি অবিন্যস্ত উপাত্ত লিখো এবং মানের ক্রমানুসারে সাজিয়ে সেটা বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। তাহলে আমরা যেমন যেকোনো একটা অবিন্যস্ত উপাত্ত এরকম লিখলাম উল্টাপাল্টা করে সংখ্যা দিয়ে, এটা হলো অবিন্যস্ত উপাত্ত। এবার কি করব? বিন্যস্ত উপাত্ত রূপান্তর করে পাই। আমরা ছোট থেকে বড় এবার সাজায় লিখব। যে ২, ৩, ৫, ৬, তারপরে ৭, তারপরে ৯, তারপরে ১০। ওকে? তাহলে এভাবে ১১ নম্বর ম্যাথটা করে ফেলবা।